আজ শুনছেন ভূতবাগানের কথামালায় গল্প রানু যদি না হতো। লেখক নরেন্দ্রনাথ মিত্র। রানু যদি না হতো। ডিসপেন্সারিটি যে অনেক দিনের পুরনো তা ঘরখানির চেহারা দেখলেই বোঝা যায়। লম্বা লম্বা কয়েকটা ওষুধের আলমারি, তার সামনে ছোট্ট একটা টেবিল, খান কয়েক হাতলওয়ালা পুরনো ধরনের চেয়ার। কোনো ফার্নিচারে পালিশের বালাই নেই, রং একেবারে কালো হয়ে গেছে। কিন্তু পালিশ না থাক নাই থাকলো, ছাড় পোকা যে অগুন্তি আছে তাতে রানুর আপত্তি। এই 15-20 মিনিটের মধ্যে দুবার চেয়ার বদলেছে রানু, কিন্তু কোনোটিতেই সুখাসন হয়ে ওঠেনি। আচ্ছা, ডাক্তারবাবু এত রোজগার করেন, এই চেয়ারগুলি বদলে ফেলতে পারছেন না? গদিয়াটা তার নিজের বসবার চেয়ারটিরই বা দশা কি? বুড়ো ডাক্তারের বোধ হয় এই ফার্নিচারগুলোর উপর মায়া জন্মে গেছে। কিছুটা তিনি বদলাবেন না। শুধু ফার্নিচার না, এই ডিসপেন্সারিটির সবই পুরনো। ডাক্তার পুরনো, কম্পাউন্ডার পুরনো, চাকর পুরনো, দায়টি পর্যন্ত বুড়ি থুতথুড়ি। ওর বয়সও 60-65 কম হবে না। কাঠের পার্টিশন দেয়া ছোট্ট কেবিনটির মধ্যে সারদা দাই একটি অন্তঃসত্ত্বা স্ত্রীলোকের সঙ্গে সেই থেকে বকবক করছে। ডাক্তারবাবু এই বিকেলবেলায় থাকেন না, তা রানু জানে, কিন্তু কম্পাউন্ডারটিও যে উধাও হয়ে গেছে সেটা কি করে জানে? অথচ কলেজে যাওয়ার সময় রানু এতবার করে বলেছে, মার মিক্সচারটা তৈরি করে রাখবেন, আমি বিকেলে ফেরার পথে নিয়ে যাব, তা তার গ্রাহ্যই হলো না। এই ডিসপেন্সারিটির ব্যবস্থাই এই রকম। এত দিনের পুরনো কাস্টমার রানুরা, কিন্তু তাদের সঙ্গে মোটেই ভদ্র ব্যবহার করে না। ডাক্তার, কম্পাউন্ডার কেউ না। কোনো বাড়ি 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে না থেকে এখান থেকে ওষুধ নিয়ে যেতে পারেনি। অথচ বাবা মার ভাবভঙ্গি দেখলে মনে হয় এই ডাক্তার, এই ডিসপেন্সারি ছাড়া এ শহরে কোনো ভালো চিকিৎসা ব্যবস্থাই নেই। বাড়ির যে কারো অসুখে, যে কোনো অসুখে তারা এই বুড়ো ডাক্তার শ্রীপতি দত্তের শরণ হবে। কোথায় এই শ্যামপুকুর আর রানুদের বাসা রামকান্ত বোস স্ট্রিট। এতখানি রাস্তা পার হয়ে এই ডিসপেন্সারিতে রানুর বাবা মা চিকিৎসা করাতে আসবেন, তবু কাছাকাছি কোনো ডাক্তারকে দেখাবেন না। মা কদিন যাবৎ জ্বরে ভুগছেন। ডাক্তারবাবু একবার দেখে ওষুধপত্রের ব্যবস্থা করে দিয়ে এসেছেন। কলেজে যাওয়ার পথে তাকে রিপোর্ট দিয়ে গেছে রানু। তিনি বলেছেন আগের ওষুধটাই চলবে। তাই ফেরার পথে রানু মিক্সচারটা নিয়ে যাবে বলে এসেছে। কিন্তু কোথায় কম্পাউন্ডার, কোথায় বা সে ওষুধ? শিশিটা ফটিকবাবুর টেবিলের ঠিক আগের মতোই খালি পড়ে আছে। দেখে সর্বাঙ্গ জ্বলে গেল রানু। কেন, তারা কি পয়সা দিয়ে ওষুধ কেনে না? কিছু টাকা মাঝে মধ্যে বাকি পড়লেও 2-1 মাসের মধ্যেই তারা শোধ দেয়। এত অবজ্ঞা অবহেলা কেন ওদের উপর? বাবাকে এবার সে পরিষ্কার বলে দেবে, ও ডাক্তারখানা থেকে ওষুধ আনতে হয়, তুমি গিয়ে এনো, আমি আর পারবো না। সত্যি, কলেজ থেকে ফিরে এসে এমন বিকেলটা নষ্ট করতে ইচ্ছে হয়, বিশেষ করে এই ফাল্গুনের বিকেলে। কথা ছিল গোসাইপাড়া লেনে আজ রানু তার বন্ধু হেনাদের বাড়ি যাবে। হেনার মাসতুতো ভাই সুনীলদা আসবে সেখানে। নামটা মনে পড়তেই মুখে একটু হাসি ফুটল রানু। সুনীলকে আজকাল আর সে সুনীলদা বলে ডাকে না। মুখে কিছু
বলে না ঠিকই, মনে মনে নাম ধরে ডাকে। অন্য সকলের সামনে এখনও অবশ্য আপনিই বলে, কিন্তু আড়ালে তারা দুজনে দুজনকে তুমি। যদিও সুনীলদা বয়স 23 আর রানুর 17। যদিও সুনীল এবছর এমএ পাশ করে চাকরিতে ঢুকেছে, আর রানু এখনও মাত্র সেকেন্ড ইয়ারের ছাত্রী, তবু বিদ্যার বয়সের সব ব্যবধান তারা মাত্র বছর দেড়েকের আলাপ পরিচয় পার করে ফেলেছে। ঢং করে দেওয়ালের ঘড়িটা একটা শব্দ হলো। 5:30। ইস, 5টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল। অবশ্য যতক্ষণ রানু না যাবে সুনীল তার জন্য অপেক্ষা করেই থাকবে। তবু ভদ্রতা বলতে একটা কথা আছে, যে ছেলে ভালোবাসে তার সঙ্গে সময়টা ঠিক রাখতেই হয়। আজকে অবশ্য বেশি দেরি করল রানু। মার অসুখ, সংসারের কাজকর্ম সব গুছোতে হবে, ভাই বোনগুলোকে দেখতে হবে। দেরি করবে কি করে? কিন্তু দেরি না করলেও 2-4 মিনিটের জন্য দেখা তো হতো, 2-একটা কথা তো হতো। কিন্তু বুড়ো এই ফটিক কম্পাউন্ডার সব মাটি করে দিল। সারদাদি, ও সারদাদি। রানু এবার অধীর হয়ে বুড়ি দাইকে ডেকে উঠল। কি বলছো? পার্টিশনের আড়াল থেকে জবাব দিল সারদা। আচ্ছা, ফটিকবাবু কি আজ আর ফিরবে না? সারদা বলল। একটু সবুর করো দিদি, এই এলো বলে। রানু অসহিষ্ণুভাবে বলল, তুমি তো সেই তখন থেকে বলছো এলো বলে এলো বলে, আমি আর কতক্ষণ বসে থাকবো? সারদা হেসে বলে, যা বলেছ, তোমার বয়সে একা একা বেশিক্ষণ বসে থাকা যায় না। এসো, ভিতরে এসো। রানু রাগ করে উঠে গিয়ে কামরার দোরটা ঠেলে দিয়ে বলল, কোথায় গেছে সত্যি করে বলো। সারদা বলল, বলতে গেছো কটা ইঞ্জেকশন আনতে চললুম, আসবার পথে বোধ হয় বাসায় যাবে, চাটা খেয়ে আসবে। বউয়ের কথা মনে পড়েছে। বিরক্ত হয়ে রানু ফিরে যাচ্ছিল। সারদা উঠে এসে হাত ধরে তাকে ভিতরে নিয়ে গিয়ে টুলের ওপর বসিয়ে দিল। একটু সংকুচিত হয়ে উঠল রানু। ডিসপেন্সারির দাইয়ের এতটা ঘনিষ্ঠতা সে পছন্দ করে না, কিন্তু কিছু বলবার জো নেই। সারদা দাই শুধু তাকে হতে দেখেনি, হওয়ার সময় সাহায্যও করেছে। ঠাকুমা দিদিমার বয়সী, মাথার চুল বেশিরভাগই পাকা, ঘাড়ের কাছে বড় একটা খোপা, বেশ মোটাসোটা মাংসলো চেহারা, গায়ে সাদা একটা জামা, তাকে ব্লাউজ বললেও চলে, আবার পুরুষের ফতুয়া বললেও হয়। পরনে কালো ফিতে পেড়ে শাড়ি। সারদা বাল বিধবা, ছেলেপুলে কিছুই নেই, নিকট আত্মীয়জনও নেই। রানু টুলির উপর বসতেই তার পাশের স্ত্রীলোকটি তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। বছর 40-এর হবে বয়স, নিম্ন শ্রেণীর গরিব ঘরের বউ। আধময়লা শাড়িখানা দেখলেই তা বোঝা যায়। মা গো, কি বিশ্রী না হয়েছে! এই অবস্থায় বেরিয়েছ কি করে? লজ্জা টজ্জা নেই? স্ত্রীলোকটি বলল। আমি তাহলে যাই দিদি। সারদা বলল, হ্যাঁ এসো, এখনো দেরি আছে। ও ব্যথা সে ব্যথা নয়, পুরনো পোঁয়াতি, এত ঘাবড়াচ্ছ কেন? স্ত্রীলোকটি এবার হাসল। ঘাবড়ে আর কি করব দিদি? পিছনের ছোট দরজা দিয়ে সে এবার বেরিয়ে গেল। সারদা বলল, হ্যাঁ এসো, এখনো দেরি আছে। সারদা বলল, অমন করে কি দেখছো? এ অবস্থা তোমারও একদিন হবে। রানু আরক্ত মুখে বলল, যাও, ওসব বাজে ঠাট্টা আমার ভালো লাগে না। সারদা হেসে বলল, বাজে নয় দিদি, বাজে নয়। আর বড় জোর 2-1 বছর, তারপর তোমাকেও এমনি
সুখের বোঝা নিয়ে আসতে হবে এখানে। রানু রাগ করে উঠে যাচ্ছিল। সারদা তাকে ফের টেনে বসালো, তারপর হেসে বলল, অবশ্য এখানে না এসেও পারবে। বুড়ি দাইয়ের কাছে আর আসবে কেন? বড় বড় হাসপাতালেই যেতে পারবে। তোমার মা তো এখন খালাস হতে হাসপাতালেই যায়। তোমার বাড়ি কিন্তু যা করবার আমরাই করেছিলাম। রানু বলল। তা তো অনেক দিন শুনেছি। সারদা রানুর চোখের দিকে তাকিয়ে হাসল। ঘোড়ার ডিম শুনেছ, আসল কথার কিছুই শোনোনি। সে কি কম কেলেঙ্কারি? বাপ রে বাপ, মনে হলো এখনো গা কাটার দিয়ে ওঠে। এতক্ষণে রানুর কৌতূহল হলো। সারদার দিকে আর একটু সরে এসে বলল, কি ব্যাপার বলো তো, কি হয়েছিল? সারদা বলল, শুনবে? আচ্ছা শোনো। এখন আর শুনতে বাধা কি, এখন তো সবাই বুঝতে শিখেছে। রানু বলল, আহ, অত ভূমিকা করছে কেন? যা বলবার বলে ফেলো, সত্যি কি হয়েছিল? সারদা পরম কৌতূহল স্বরে, কি হয়েছিল? কিছু আর হওয়ার জো ছিল না দিদি। যা একখানা কাণ্ড বাঁধিয়েছিল তোমার বাপ মা, তাতে তোমাকে আর এ পৃথিবীতে আসতে হতো না। রানু ভুরু কুচকে বলল, তার মানে? সারদা বলল, মানে আবার কি? মানে বুঝি কিছুই বোঝনি? খুব ভালো করেই বুঝেছ। কে কতটুকু বোঝে না বোঝে মুখ দেখলেই আমরা টের পাই। রানু ব্যাকুল হয়ে বলল, না না, গোড়া থেকে সব খুলে বলো দেখি। সত্যি বলছি, আমার কাছে সব হেয়ালির মতো লাগছে। সারদা হাসল। হেয়ালি তো বটেই। মানুষের জন্মে হেয়ালি, মানুষ নিজে একটা হেয়ালি। দুনিয়া শুদ্ধ তো হেয়ালিরই মেলা। একটু থেমে সারদা বলল, তোমার বাপের নাম তো হেমাঙ্গ বোস, আর মার নাম কমলা, তাই না? দেখো কীরকম মনে রেখেছি। রানু একটু অসহিষ্ণু বলে, নাম দুটো মনে রাখা এ এমন কি শক্ত? তাছাড়া অসুখ বিসুখ হলে তো তারা তোমার এখানেই আসেন। সারদা তেমনি তরল স্বরে বলল, কেবল নাম কেন, কীর্তি খাইনি, সব কথাই মনে আছে। তোমার কত বয়স হলো? 17-18, তাই না? 18 এখনো হয়নি। সারদা বলল, হ্যাঁ হ্যাঁ, ওই 17ই হবে। প্রথম দিনটির কথা বেশ মনে আছে আমার। ঠিক এই রকম সময়, কি এর চেয়ে আর একটু বেশি বেলা গেছে। তখন তোমার বাসা ছিল শ্যামবাজার স্ট্রিটে। তোমাদের মানে তোমার ঠাকুরদার 60-এর কাছাকাছি বয়স, তবু বেশ লম্বা চোড়া জোয়ান চেহারা। ভদ্রলোক প্রায় হাঁপাতে হাঁপাতে এসে এই ডিসপেন্সারিতে ঢুকলেন। ঘর ভরা রোগী, তবু ডাক্তারবাবু সব ফেলে তার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, কি হয়েছে আপনার? তিনি বললেন, সর্বনাশ হতে বসেছে, আমার বৌমার খুব অসুখ, আপনি এক্ষুনি চলুন। সারদা একটু থেমে রানুর মুখের দিকে তাকিয়ে হাসল। রানু অসহিষ্ণু হয়ে বলল, হাসছো কেন? সারদা বলল, এখন হাসছি, তখন কি আর হাসবার জো ছিল? ডাক্তারবাবু তোমার ঠাকুরদাদা ধমক দিয়ে নিয়ে চলে গেলেন। তখন তোমার ঠাকুরদা বললেন, তোমার মা 3 মাসের পোয়াতি, কিন্তু হঠাৎ ব্লিডিং হচ্ছে আর পেটে অস্বাভাবিক যন্ত্রণা। ডাক্তারবাবু আমাকে বললেন, চলো সারদা দেখে আসি, তুমি তো এসব ব্যাপারে আমার চেয়ে ওস্তাদ। এই তো এখান থেকে ওখানে হেঁটেই গেলাম আমরা। গিয়ে দেখি তোমার মা যন্ত্রণায় মেঝে গড়াগড়ি খাচ্ছে। তোমার ঠাকুমা কি করবেন বুঝে উঠতে পারছেন না। তোমার মাকে দেখে আমার ভারী মায়া হলো। আহা, বাচ্চা মেয়ে, ঠিক তোমার এই বয়স, কি একটু কমও হতে পারে।
আমি কাছে গিয়ে বসলাম। দেখেই আমার যেন কেমন সন্দেহ হলো। ডাক্তারবাবুকে বললাম, ব্যাপার সহজ নয়। ডাক্তার গম্ভীর মুখে বলল, পানের কৌটো থেকে একটা পান বার করে মুখে পুরল সারদা। খানিকটা তামাক পাতা সেই সঙ্গে দিয়ে নিশ্চিন্ত মনে চিবোতে লাগলো। রানু অধীর হয়ে বলল, তারপর? সারদা বলল, তারপর আর বেশি কিছু শুনে তোমার কাজ নেই দিদি। ডাক্তারবাবু প্রায় ধমকে উঠলেন। এমন হলো কেন? এমন হওয়ার তো কথা নয়। তোমার ঠাকুরদা ঠাকুরমা বললেন, আমরা তো কিছুই জানি না ডাক্তারবাবু। তিনি বললেন, আপনার ছেলে নিশ্চয়ই সব জানে, ডাকুন তাকে। কিন্তু তোমার বাপকে আর কোথাও পাওয়া গেল না। তখনই ডিসপেন্সারি থেকে ঔষধ আনিয়ে দেওয়া হলো। তোমার মাকে খানিকটা সুস্থ করে আমরা বেরিয়ে এলাম। পরদিন ফের রোগী দেখতে গিয়ে ডাক্তারবাবু তোমার বাপকে পাকড়ে ধরলেন। কি করেছো সত্যি করে বলো। রানু রুদ্ধশ্বাসে বলল, তারপর? সারদা মৃদু হেসে বলল, 23-24 বছরের জোয়ান ছেলে, কিন্তু ডাক্তারবাবুর ধমকে একেবারে কেচো। ডাক্তারবাবু সহজ পাত্র নন। সব কথা তার কাছ থেকে বের করে তবে ছাড়ল। আমাদের কাছে আসবার আগে তোমার বাবা আর এক গুণধর ডাক্তারের ওষুধ খাইয়েছিল তোমার মাকে। তাও কি একবার, 3 বার। একদিন ওই ডিসপেন্সারির মধ্যেই ডাক্তারবাবু আর আমি দুজনে মিলে তোমার বাবাকে ফের ধরে বসলাম। কেন এমন কর্ম করতে গিয়েছিলে বাবু বলো? এই তোমাদের প্রথম সন্তান। ছোকরা আমতা আমতা করে কত কথাই না বলল। সবে বিয়ে পাশ করে বেরিয়েছি, চাকরি বাকরি হয়নি, ছেলেপুলে হলে খাওয়াবো কি? তাছাড়া এত অল্প বয়সে ওসব ঝামেলা বাড়ুক সে তার স্ত্রী কেউ চায় না। তাদের জীবনে আরও অনেক সাগাল্লাদ আছে। বউকে সে পড়াবে, পাশ পরীক্ষা দেওয়াবে। রানু উঠে দাঁড়ালো। সারদা বলল, চললে তা দিদি বড় প্রাণের জোর তোমার। যা দশা হয়েছিল তাতে কেউ আশা করেনি তুমি তেজা অবস্থায় পেট থেকে পড়বে। মেয়ে মানুষের জান, তাই বেঁচেছ। ছেলে হলে বোধহয় আর রক্ষে পেত না। রানু কোনো কথা না বলে দৌড় ঠেলে বেরিয়ে আসতে যাচ্ছিল। সারদা বলল, ওসব কথা তোমাকে যে বললাম তা যেন আবার তোমার বাপ মাকে বলে দিও না, লজ্জা পাবে। আপদ বিপদ সব চুকে গেছে, তাই আজ গল্পটা বললাম। বেঁচে থাকো, সুখে থাকো। আহা হা, সন্তান যে কি জিনিস। কথা শেষ না করে একটা দীর্ঘশ্বাস চাপালো সারদা। রানু কামরা থেকে বেরিয়ে এসে দেখে কম্পাউন্ডার ফটিকবাবু তার ছোট্ট ডেস্কটির ধারে গিয়ে বসেছেন। রানুকে দেখে ফোকলা মুখে এক গাল হেসে, এই নাও দিদি তোমার মার ওষুধ। দেরি দেখে খুব রেগে গিয়েছিলে বুঝি? দাগ কাটা মিক্সচারের শিশিটা রানুর হাতে তুলে দিয়ে ফটিকবাবু জিজ্ঞাসা করলেন, কেমন আছে তোমার মা? রানু সংক্ষেপে জবাব দিল, ভালো। তারপর ডাক্তারবাবুর টেবিলের ওপর থেকে বই খাতাগুলো তুলে নিয়ে তাড়াতাড়ি ডিসপেন্সারি ছেড়ে বেরিয়ে এলো। বেরিয়ে এসে প্রথমেই তার মনে হলো এই পৃথিবীতে সে জোর করে এসেছে। তার আসবার কোনো কথাই ছিল না। তাকে কেউ চায়নি। সে যাতে না আসে তার জন্যে সবাই প্রাণপণ চেষ্টা করেছে। কি হতো যদি সে না হতো, যদি সে না আসতো? ট্রাম, বাসে অফিস ফেরত কেরানিদের ভিড়। তার বাবাও কেরানি। ট্রাম বাসে উঠল না রানু, হেঁটে হেঁটে বাড়ির দিকে চলল। ভারী অদ্ভুত কথা, পৃথিবীতে তার অস্তিত্ব একান্ত আকস্মিক।
সে না হতেও পারত, সে না আসতেও পারত। গোসাইপাড়া লেন থেকে কখন ছাড়িয়ে গেল রানু। সুনীলের খোঁজে আজ আর হেনাদের বাড়িতে তার যেতে ইচ্ছে করল না। গেলে অবশ্য এখনও দেখা হয়। সুনীল তার জন্য নিশ্চয়ই অপেক্ষা করে বসে থাকবে। থাকুক, কি হবে দেখা করে? রানু যদি না হতো তাহলে কেই বা দেখা করতে যেত? এই পৃথিবীতে তার না আসবার না থাকবারই কথা। এই যে সন্ধ্যাবেলায় এমন আলোয় ভরা লোকজন ভরা শহর পথ যা দিয়ে সে হেঁটে চলেছে, এই চলাচলের কোনো কথাই ছিল না তার। ঠিক ইচ্ছে করে নয়, নেহাত অভ্যাসের বশে নিজেদের গলিতে ঢুকে পড়ল। ঠিক অন্য দিনের মতোই বাড়ির সামনে এসে রুদ্র দরজায় কড়া নাড়ল। কিন্তু আজকের রানু আর অন্য দিনের রানু সম্পূর্ণ আলাদা। আজকের রানু আর পুরোপুরি পৃথিবীর মেয়ে নয়, এমন এক জগৎ যেখানে কেউ নেই, কিচ্ছু নেই। কড়া নাড়ার শব্দে একটি কিশোরী মেয়ে এসে দোর খুলে দিল। রানুর বোন বুলু। বছর 14 বয়স, দেখে অতটা মনে হয় না। রানুর মতন অমন স্বাস্থ্যবতী নয়, সুন্দরীও নয়, দেখতে কেমন যেন কালো, তেমনই রোগা। বুলু সাগ্রহে বলল, দিদি এলি? এত দেরি করলি যে? রানু রুক্ষস্বরে বলল, দেখছিস না হাতে ওষুধ? দেরি করেছি কি সাধে? ডিসপেন্সারিতে গিয়েছিলাম। বুলু বলল, ও, মার জ্বর অনেক কমে গেছে দিদি, কিন্তু ভারী দুর্বল, মাথা তুলতে পারছে না। রানু অসহিষ্ণু হয়ে বলল, আচ্ছা আচ্ছা, নে ওষুধটা এবার খাইয়ে দে গিয়ে। বুলু একটু কাল অবাক হয়ে বলল, কি হয়েছে তোর? একেবারে ঝগড়া মুখে করে মিলিটারি মেজাজ নিয়ে এসেছিস। রানু বলল, তোকে আর বক বক করতে হবে না, যা বললুম তাই কর গিয়ে, যা। বুলু আর কোনো কথা না বলে সামনে থেকে সরে গেল। ভিতরের দিকে আর একটু যেতেই রানুর দুটি ভাই বঙ্কু আর রঙ্কু এগিয়ে এলো। দুজনের খোলা গা, পরনে হাফ প্যান্ট, রোগাটে চেহারা। একজনের বয়স 10 আর একজনের 7। বন্ধু বলল, দিদি, আমার খাতা পেন্সিল এনেছো? রানু ঝাড় গেল ধ্বংস হলো। খাতা পেন্সিল আনবার কর্তা কি আমি? বাবাকে বলতে পারিস নে? বঙ্কুর লোভ ছিল লজেন্সের উপরে। নিজের হাত খরচের পয়সা থেকে দিদি এক একদিন 2-1 আনার লজেন্স কি বিস্কুট এনে ওদের দেয়। কিন্তু আজ দিদির মেজাজ দেখে রঙ্কু আর তার দিকে ঘেঁষতে সাহস পেল না। একতলা পুরনো বাড়ি, গুনতিতে 3খানা ঘর। কলেজে পড়া বড় মেয়ে বলে রানুর ভাগ্যে পুরোপুরি 1খানা ঘর জুটেছে। অন্যদিন কলেজ থেকে ফিরে এসে নিজের ঘরে না গিয়ে রানু মার কাছে এসে বসে, তার চুলের মধ্যে আঙুল বুলিয়ে দেয়, জোর করে ধমক দিয়ে ওষুধপত্র খাওয়ায়। কিন্তু আজ আর ওসব করতে তার প্রবৃত্ত হলো না। কেন করবে? এ সংসারে রানুকে তো এরা কেউ চায়নি। সে জোর করে এসেছে, সে অনাহুত, অবাঞ্ছিত। অন্য কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের ঘরটিতে ঢুকল রানু। তক্তাপোষের শিওরে ছোট একখানি টেবিল, তার উপর বই খাতাগুলোকে সানন্দে নামিয়ে রাখল। একপাশে সস্তা দামের একটা র্যাক, কলেজের বই খাতা সাজানো। সুনীলের দেওয়া কয়েকখানি গল্প কবিতার বইও আছে। অন্যদিন ঘরে এসে রানু টেবিল আর র্যাকটা একটু গুছিয়ে রাখে, রঙিন চাদর ঢাকা বিছনাটা ঝাড়ে। কিন্তু আজ আর সে সব কিচ্ছুই করল না। ঘরে আলো জ্বালল না। অন্ধকার ঘরে আঝোড়া বিছনায় টান হয়ে শুয়ে পড়ল। এ ঘরে সে নাও আসতে পারত। একান্ত নিজস্ব এই বিছনাটুকুতে শুয়ে সে নাও থাকতে পারত। সত্যি তার থাকাটাই আশ্চর্য। তার থাকবার কোনো কথাই ছিল না। একটু বাদে বুলু এসে ঘরে ঢুকল। সুইচ টিপে লাইট জ্বেলে দিয়ে বলল, দিদি, অমন করে শুয়ে পড়লি যে?
মা তোকে কতবার ডাকলো? রানু বলল, ডাকুক গিয়ে, বল গিয়ে আমার শরীর ভালো লাগছে না। তারা খেয়ে বুলু ঘর থেকে বেরিয়ে গেল। একটু বাদে এক হাতে চায়ের কাপ আর এক হাতে মুড়ির বাটি হাতে নিয়ে বুলু ফের এসে দাঁড়িয়ে রানুর কাছে বলল। নে দিদি খা। রানু বলল, মুড়ি নিয়ে যা। মুড়ি আর খাবো না, চায়ের কাপটা রাখ ওখানে। তারপর বোনের হাত থেকে কাপটা নিয়ে রানু হঠাৎ জিজ্ঞাসা করলো, আচ্ছা বুলু, আমি যদি না হতাম তাহলে কি হতো রে? বুলু বলল, কি বলছিস দিদি? আমি কিছুই বুঝতে পারছি না। সত্যি ও কী করে বুঝবে? ওর তো কিছু বোঝার কথা নয়। রানু আরেকটু পরিষ্কার করে বলল, মানে আমি যদি এই পৃথিবীর না আসতাম, না জন্মাতাম। বুলু বলল, কি মাথা খারাপের মতো যাতা বলছিস? আমি যাই এবার, অনেক কাজ আছে, রান্না বান্না সারতে হবে। তুই খেয়ে নে। মায়ের মতো গিন্নিপনার ভঙ্গি করে বুলু বেরিয়ে গেল। রানু মনে মনে ভাবল, সত্যি ওকে বোঝানো যাবে না। নিজের দুঃখ শুধু ওকে কেন, কাউকেই বোঝাতে পারবে না রানু। পাশের ঘরে বিছনায় শুয়ে শুয়েই মা কয়েকবার ডাকলেন, রানু, এখানে আয়, আয় না আমার কাছে। রানু প্রত্যেকবারই সে ডাক শুনল, কিন্তু একবারও সে সাড়া দিল না। কি করে যাবে? যেতে তার প্রবৃত্তি হচ্ছে না। কি করে তাকাবে মায়ের মুখের দিকে, চোখের দিকে? তাকালে নিজের মাকে কি আর সে দেখতে পাবে? পাবে না, কিছুতেই পাবে না। যে রানুকে চায়নি, হওয়ার আগেই সরিয়ে দিতে চেয়েছে, তাকে কি করে মা বলে ভাবতে পারে রানু? পারবে না, কিছুতেই পারবে না। খানিক বাদে রানুর বাবা হেমাঙ্গ অফিস থেকে বাসায় ফিরল। শুয়ে শুয়ে সব টের পেল রানু। শুয়ে শুয়ে শুনতে পেল বাবা তার কথা জিজ্ঞাসা করছে, শরীর খারাপ হয়েছে কেন? কি হয়েছে রানুর? মা বলছে, কি আবার হবে? সব কথা তোমার শুনতে চাই না। অন্যদিন পড়া রেখে রানু বাবার হাত মুখ ধোয়ার জন্য জল, গামছা, স্যান্ডেল এগিয়ে দেয়, চা করে। কিন্তু আজ আর উঠে সে বাবার সামনে গেল না। কেমন একটা যেন বীতস্পৃহা তার বিদ্বেষ বোধ করছে রানু। কার সামনে গিয়ে দাঁড়াবে? কি করে তাকাবে আর সে বাবার মুখের দিকে? সে মুখে কি রানু আজ একজন খুনির হিংস্র মুখই দেখতে পাবে না? নিজের স্বার্থের জন্য, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য 17 বছর আগে তাকে যে লোকটি একেবারে মুছে ফেলতে চেয়েছিল, যাতে সে না আসতে পারে, তার জন্য প্রাণপণে যে বাধা দিয়েছে, তার উপর কোনো মতেই আজ আর, বরং তীব্র এক ধরনের দেশ আর জিঘাংসা তার মন ভরে উঠল। কিছুক্ষণ বাদে চাটা খেয়ে হেমাঙ্গ রানুর ঘরে ঢুকল। আলোটা জেলে দিয়ে মেয়ের বিছনার পাশে এসে দাঁড়ালো হেমাঙ্গ। পাশ ফিরে শুয়ে আছে রানু। সেদিকে একটু কাল তাকিয়ে থেকে বলল, কিরে, তোর নাকি শরীর খারাপ হয়েছে? রানু বাবার দিকে পেছন ফিরে শুয়ে অস্পষ্ট স্বরে শুধু বলল, হুম। হেমাঙ্গ বলল, তাহলে আজ আর পড়াশুনো করে কাজ নেই। রাত জাগিস নে, সকাল সকাল দুটি খেয়ে ঘুমিয়ে পড়, শরীর ঠিক হয়ে যাবে। একটু বাদে হেমাঙ্গ নিজেই বলল, যাই দেখি একটু হাতিবাগানের দিকে। হরেন দত্ত বলেছিল আজ গোটা 10 টাকা দেবে, দেখি পাই নাকি। মাসের শেষ কটা দিন যেন আর কাটতে চায় না। অসুখ বেসুখ অস্থির হয়ে গেলাম, আর পারি নে বাপু। ডাল ভাত আর বড়া ভাজা হয়ে গেছে, গরম গরম খেলেই শরীর একটু ভালো লাগবে। হেমাঙ্গের জুতোর শব্দ বাড়ির সদর পর্যন্ত গিয়ে মিলিয়ে গেল। ঠিক মার মতোই বাবার গলা মাঝে মাঝে স্নেহ কোমল হয়ে ওঠে, কিন্তু আজ আর সেই স্নেহ রানুর মন ভিজল না। তার মনে হলো সব ভান, সব মিথ্যে। সে আকস্মিকভাবে বেঁচে গেছে বলে তার উপর বাবা মা স্নেহ, এই দয়া মায়া। কিন্তু 17 বছর আগে তো তাদের মনে এতটুকু মায়া ছিল না। ওরা তো চায়নি রানু বেঁচে থাক।
ওরা তো তাকে সাথ করে আদর করে ডেকে আনেনি, বরং বারবার বাধা দিয়েছে। এখনকার এই স্নেহ মমতার কোনো মানে হয় না। রানুর বাসায় একটা নেড়ি কুকুর আছে। কে যেন জব্দ করবার জন্য তাদের বাসায় বাচ্চাটিকে ফেলে গিয়েছিল। বাবা তাকে অনেকবার দূর করেছে, নিজে হাতে করে বড় রাস্তায় ছেড়ে দিয়ে এসেছে, তবু বাচ্চাটা আবার ফিরে এসেছে। এখন বাবা নিজের হাতেই তাকে ভাত তরকারি আর মাছের কাটা দেন। এ বাড়িতে রানুর আদরও সেই অভ্যাসের আদর, সেই নেড়ি কুকুরের কেড়ে নেওয়া আদর। এই আদর সে চায় না, সে চায় না। আমি খাবো না, কিছুতেই খাবো না। রোজ রোজ ডাল দিয়ে খাবো কেন? বারে হঠাৎ চমক ভাগল রানুর। রান্নাঘর থেকে বন্ধুর নাকে কান্না শোনা গেল। 7-8 বছর বয়স হয়েছে, কিন্তু খাওয়া নিয়ে আজও কোঁদল গেল না। বুলু ভাইয়ের গলায় অনুকরণ করল। না খাবি তো উঠে যা, রাজপুত্তুর এসেছেন, ডাল ভাত রোচে না মুখ দিয়ে। রানুর মা পাশের ঘরে বিছনার শুয়ে শুয়ে চেঁচিয়ে উঠল। কি হয়েছে রে বলু? হয়েছে কি তোদের? ডাকাত পড়েছে নাকি? বাবা রে বাবা, চেঁচিয়ে মেচিয়ে একেবারে অস্থির করে তুলেছে। বুলু বলল, আমাকে রাগ করছো কেন মা? বন্ধু রুঙ্কু কেউ শুধু ডাল দিয়ে খেতে চাইছে না। বঙ্কু প্রতিবাদ করে উঠল। এই ছর্দি, আমার নালে রামেশ করিস না। আমি কি করলাম? বুলু তাকেও রেহাই দিল না, বলল, না, উনি বিষ্ণু দেবতা, নালিশ করবে না। তুই তো ভাত খাচ্ছিস নে, কেবল ঠেলে ঠেলে একপাশে সরিয়ে রাখছিস। রানুর মার আর সহ্য হলো না, আরও জোরে চেঁচিয়ে বলল, ঠাস ঠাস করে গোটা কয়েক চর মার তো বলু, চর মার। তারপর কান ধরে দুটোকে বার করে দে। দরকার নেই ওদের খাওয়ার, ডাল দিয়ে খেতে পারবি না। তোদের জন্য পোলাও মাংস আসবে কোথা থেকে শুনি? আর একজনকেও বলি, কি আক্কেলখানা তোমার? শিয়াল কুকুরের মতো শুধু জন্ম দিয়েই খালাস। ওরা কি খাবে কি পরবে তার একটু যদি খোঁজ খবর নেয়, আমি শুয়ে শুয়ে আর কত দিক সামলাবো। রানু এবার তক্তাপোষের উপর বসে আঁচলটা ঠিক করে নিতে দিতে বলল, মা, আর চেঁচিও না। অত চেঁচালে তোমার অসুখ আরও বাড়বে। রানুর মা বলল, বারে বারুক, এখন মরলেই আমার হাট জুড়োয়। যতদিন থাকবো সবগুলো আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে, যন্ত্রণা আর সয় না। এর চেয়ে 7 জন্ম বাজা হয়ে থাকা ভালো ছিল। রানুর মা, কিরে? আচ্ছা তুমি যে কথাগুলো বললে তা কি সত্যি? কোন কথাগুলি? আমি যদি না হতুম, আমরা যদি না হতুম, তাহলে তোমাদের কি সত্যি ভালো লাগতো? ও, সে কথা বুঝি তোমার কানে গেছে? লাগতোই তো, খুব ভালো লাগতো। বলে রানুর মা ফিক করে হেসে ফেলল। শীর্ণ মুখ, শুকনো ঠোঁট, তো মার মুখের হাসিটুকু কি মিষ্টি। রানু অপলকে একটু বসে সেই মুখের দিকে তাকিয়ে রইল। না, সুখ ও স্নিগ্ধ হাসির মধ্যে 17 বছর আগেকার কোনো অপরাধের চিহ্ন মাত্র আর খুঁজে পাওয়া যায় না। রানু এবার উঠে দাঁড়ালো। মা বলল, কোথায় যাচ্ছিস? রানু হেসে বলল, যাই দেখি রান্নাঘরে। শোনো না, এখনো কীরকম চাপা ঝগড়া চলছে 3 জনের মাঝে। মা বলল, তাহলে যা, দেখ গিয়ে ভুলিয়ে টুলে খাওয়াতে পারিস কিনা। আর তুইও দুটো খেয়ে নিস রানু। রানু মুহূর্তকালে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এতক্ষণে সব তার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন বাবা মা তখন চাননি, কেন তারা এখনও রানুদের সমস্ত অন্তর দিয়ে গ্রহণ করতে পারছে না। আশ্চর্য, এই সোজা কথাটা বুঝতে তার এত সময় লাগলো। নিজের শোবার ঘর থেকে পাশের বড় ঘরখানাতে চলে গেল রানু। সারা মেঝে
ঢালা বিছনা পাতা, মা অসুস্থ বলে তার বিছানা একটু আলাদা করে কোণের দিকে সরানো। আস্তে আস্তে রানু এবার সেই ময়লা রোগশয্যার পাশে এসে বসে পড়ল। রানুর মা বলল, ও কি, তুই আবার এখানে এলি কেন? তোর না শরীর খারাপ হয়েছে? রানু বলল। এখন আর তত খারাপ লাগছে না মা। তারপর মায়ের আরও কাছে এসে বসল রানু। রোগা হাতখানা নিজের হাতের মধ্যে তুলে নিয়ে আস্তে আস্তে রানু বলল, বাবা আসুক মা, এলে একসঙ্গে খাবো। দরজার দিকে এগিয়ে গেল রানু, কিন্তু মা আবার পিছু ডাকলো। ওরে শোন, কথাটা তোকে বলতেই ভুলে গেছিলাম। কি যে পোড়াছাই মন হয়েছে আমার। আর সুনীল এসেছিল, এতক্ষণ বসেছিল, কত কথা কত গল্প করলো। চমৎকার স্বভাব ছেলেটির। শুনবো না করে রানু এবার বাইরে চলে এলো। তাদের শোয়া ঘর আর রান্নাঘর মাঝখানে ছোট্ট একটু উঠোন। সেই উঠোনের বরাবর মাথার উপরে এক ফালি আকাশ। রানু তাকিয়ে দেখল সেই আকাশটুকু কখন যেন তারায় ভর্তি হয়ে গেছে। আশ্চর্য আকাশ, আর আরও সুন্দর এই পৃথিবী। রানু মনে মনে ভাবল, সে যদি না হতো তাহলে এই বিরাট আকাশ, এই বিরাট পৃথিবীর হয়তো কিছুই সে দেখতে পেত না। কিন্তু কোনো না কোনোভাবে রানু যখন একবার এসে পড়েছে, তখন এর চেয়ে বড় কথা আর কিছুই নেই।